আসসালামু আলাইকুম। আজ ভিডিওটা বিকাল থেকে আরম্ভ করেছি। এই যে দই দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে আমি যখন এসেছিলাম তখন আনিকার বিয়েতে এই দই আনা হয়েছিল। এটা খুবই মজার দই। তাই সাইফুল আবার আজকেও নিয়ে এসেছে। উনি খুব যত্ন সহকারে দইগুলো তৈরি করেন এবং খুব যে বেশি করেন তা না, কিন্তু যেটুকুই করেন সেটুকুই সকাল 10:30 11টার ভিতরেই শেষ হয়ে যায়। এই যে একেবারে সর পড়া উপরে দই। আর বিকালে মা চিতই পিঠা নিয়ে এসেছিল। দেখেন চিতই পিঠাগুলো কতটা ফুলকো এবং সাদা। আমাদের এখানে কিন্তু মানে খুলনাতে কিংবা যশোর নড়াইলে এরকম ভাবে লম্বা লম্বা করে পিঠা বানানো হয়। সাথে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর হচ্ছে সরিষা এবং ধনেপাতা মিক্সড ভর্তা। সিলেটে যেমন চিংড়ি মাছ শুটকিটা কিংবা শীতল এই ধরনের শুটকিটা হচ্ছে ভর্তা করা হয়, কিন্তু খুলনাতে কুচা চিংড়ি মাছটাকে টেলে তারপরে ওইটাকে ভর্তা করা হয়। এটার মজাটাও অন্যরকম, তবে দুটোর মজা দুই রকম। আর সরিষা ধনেপাতা একসঙ্গে মিক্সড করাতে আমার কাছে ওই ভর্তাটা ভালো লাগেনি, কিন্তু এই চিংড়ি মাছের ভর্তাটা বেশ ভালো লেগেছিল এবং পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছিল। এদিকে মাগরিবের আজান কিন্তু দিয়ে দিয়েছে। আমি খাওয়া শেষ করে এখন নামাজ পড়ে নিব। দোহা মার পাশে এসে চোরের মতো দাঁড়িয়ে আছে, তার মানে সে কিছু একটা করেছে যেটা করা ঠিক হয়নি। ও ফ্রিজের কোনায় হিসু করে এসেছে। খুব ভালো ছেলে যে ম্যাটের উপরও হিসু করেনি। এদিকে রান্নাঘরে এসে দেখি তাসলিমা কিছু একটা নিয়ে ব্যস্ত। উকি মারতেই দেখি যে ব্রেড ক্রাম, ডিম। যেটা বুঝতে পারলাম সেটা হলো ও নাগেট তৈরি করে রেখেছে, ওগুলিকে এখন ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিবে। তাসলিমা, অর্পি এরা দুজনেই কিন্তু হুটহাট করে বেশ ভালোই গুছিয়ে কাজ করতে পারে, যেটা আমি আগে পারতাম, কিন্তু এখন আর ওরকম হয়ে ওঠে না কাজ করা। আমিও এভাবে বানিয়ে ডিপে রেখে দিতাম অনেক আইটেম সাফার স্কুলের টিফিনের জন্য এবং গেস্টদের জন্য। এই যে তাসলিমার সবগুলো হয়ে গিয়েছে, এখনো ডিপে রেখে দিবে। এটা পরের দিন সকালবেলা আমি আর সাফা রেডি হয়ে গিয়েছি, সাথে সাইফুলও আমাদের সাথে যাবে। আমরা প্রথমে খুলনার থেকে ঢাকায় যাব, তারপর ওখানে কয়দিন থেকে পরে সিলেট যাব। দোহার মন খুবই খারাপ, ও বুঝতে পারছে যে ফুপি চলে যাচ্ছে, এই জন্য। এটা ছোটনের কমফোর্টার, আমি যেহেতু ওর বাসায় যাচ্ছি তাই নিয়ে যাচ্ছি। আর এর ভিতরে আমার খাজানা ছিল, কিন্তু দেখলাম যে এটা উবারের ভিতর ঢুকবে না, তাই এটা এখন আর নেওয়া হচ্ছে না আপাতত। এটা পরে সাইফুলকে বলবো কুরিয়ার করে দিতে, তখন এটা ইনশাল্লাহ সিলেট পৌঁছে যাবে। আমরা একেবারেই রেডি, এখনই বাসার থেকে বের হয়ে যাব। আমাদের বাস 11:45-এ। আমরা গ্রিন লাইনে এসেছিলাম, গ্রিন লাইনেই যাব। এই যে দোহা খুব মন খারাপ, ও সাফার কোলে আসে না, কিন্তু এখন সাফার কোল ছেড়ে নামবে না, কারণ বুঝতে পারছে যে সাফা এখন বাইরে যাবে। আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে এই যে চলা শুরু করলাম। ইনশাল্লাহ 10-12 মিনিটের ভিতর বাস স্ট্যান্ডে পৌঁছে যাব, কারণ আজকে রাস্তা একেবারেই ফাঁকা, সূর্য ওঠেনি। ইতিমধ্যে আমরা কাউন্টারে চলে এসেছি। কাউন্টারে আসার 15 মিনিট পরই বাস ছেড়ে দিয়েছে। এই যে সবাই এখন যার যার মোবাইল নিয়ে ব্যস্ত, আমিও মোবাইল নিয়ে ব্যস্ত, তবে ভিডিও করার জন্য। আর বাইরে দেখেন এখন কিন্তু দুপুর 12টা বেজে গিয়েছে, কিন্তু কোনো সূর্যের আলো নেই। আর কুয়াশা কিন্তু প্রচুর, দুই সাইডেই কিন্তু প্রচুর কুয়াশা ছিল। আপনারা যারা ডবল ডেকার বাসে ভ্রমণ করেছেন আপনারা জানেন যে এই ভ্রমণটা কত মজার। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমরা 2 ঘন্টা পর কাশিয়ানীতে এসে পৌঁছেছি। এখানে যে রেস্টুরেন্ট ছিল সাম্পান, ওখানে আমরা 3জন হালকা নাস্তা করে তারপর চা পান করে আমরা আবার আমাদের গন্তব্যে যাত্রা শুরু করলাম। গ্রিন লাইন বাসটা ঢাকা খুলনা আসা যাওয়ার পথে এই সাম্পান রেস্টুরেন্টে 30 মিনিট বিরতি দেয়। এখানে সবাই নাস্তা করে এবং যার যার প্রয়োজনীয় কিছু কাজ থাকলে সেগুলো সেরে নেয়। আমরা আবারও যাত্রা শুরু করে দিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হলো ঢাকা থেকে এই সাম্পানে আসতে 2 ঘন্টা লাগে এবং এই সাম্পান থেকে আবার খুলনায় যেতে 2 ঘন্টা লাগে। মানে 4 ঘন্টার রাস্তায় সাম্পান হচ্ছে একেবারে মিডল পয়েন্টে।
আমাদের ৪ ঘন্টার জার্নির ২ ঘন্টা পার হয়ে গিয়েছে আর মাত্র ২ ঘন্টা বাকি আছে। ইনশাআল্লাহ ২ ঘন্টার ভিতর আমরা ঢাকা পৌঁছে যাব। ফরিদপুর পার হয়ে ভাঙ্গার দিকে আসতেও সেই একই অবস্থা। সূর্য কোনো মতে একটু হালকা উঁকি দিচ্ছে, কিন্তু সেই কুয়াশা ভাব। ইতিমধ্যে আমরা ওই যে পদ্মা সেতুর কাছে চলে এসেছি এবং আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠতেছি। পদ্মা সেতুতে এই যে দেখা যাচ্ছে যে আসলে আমাদের পদ্মা নদীটা কত বড় ছিল। আমরা যখন জুরাইন পোস্তগোলার ব্রিজের উপর, ফ্লাইওভারের উপর, ব্রিজ মানে ফ্লাইওভারের উপর, তখন 4টা 5 বাজে এবং বিকাল 4:30টার সময় আমরা রাজারবাগ কাউন্টারে এসে পৌঁছাই। রাস্তা এত জ্যাম, যার কারণে আমাদের উবারটা আসতেও বেশ সময় লেগেছে। মোট কথা আমরা রাজারবাগ পুলিশ লাইনে 4:30টায় এসে পৌঁছেছি আর সেখান থেকে ছোটনের বাসা হচ্ছে রূপনগর। ওখানে এসে পৌঁছালাম সন্ধ্যা 6:30টার পর। এটা জানুয়ারির 4 তারিখের ভিডিও। ওরা এই বাসায় এসে উঠেছে জানুয়ারির 1 তারিখে, মানে এখনও কিন্তু বাসা ঠিকমতো গোছানো হয়নি। সাফা এসেই ফ্রেশ হয়ে মেট্রো রেলে ঘুরতে গিয়েছিল। ওই দিন রাত্রে সাফার প্রচণ্ড জ্বর উঠেছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি ওর চিকেন পক্স হয়েছে। কি আর করার, আমরা 4 দিন না 3 দিন ঢাকায় ছিলাম, 3 দিন আর কোথাও যাওয়া হয়নি। এটা একদিন বিকালবেলা মানে সন্ধ্যার দিকে ছোটনের শাশুড়ি তালের পিঠা বানাচ্ছেন আর রাজু এদিকে স্যুপ তৈরি করতেছে। এটা থাই স্যুপ। ও খুব সুন্দর করে থাই স্যুপটা তৈরি করে। এর আগে ওর বাসায় যখন এসেছিলাম তখন ও খাইয়েছিল। ও ইন্ডাকশনে এটা তৈরি করতেছে আর ওর আম্মু পিঠা ভাজতেছে হচ্ছে গ্যাসে চুলায়। আর ছোটন ও হচ্ছে চিকেন ফ্রাই করতেছে। ওদের রূপনগরে দুপুরের দিকে গ্যাস থাকে না, সকাল থেকে দুপুরের পর্যন্ত গ্যাস থাকে না, 2টো পর্যন্ত। তারপরে কিন্তু গ্যাস থাকে, এই জন্য ইন্ডাকশন অবশ্যই ওদের দরকার। ছোটন স্যুপের জন্য এই যে ধনেপাতা কেটে রেডি করে দিল। এখন স্যুপ হয়ে গিয়েছে। এদিকে আমরা টেবিলে সব নাস্তা নিয়ে বসে পড়েছি। কাকির হাতের এটা অসময়ের তালের পিঠা আর এটা ফ্রাইড চিকেন, সব মিলিয়েই এই যে আমাদের এখন বিকালের নাস্তা। যদিও বলতেছি বিকালের নাস্তা, তবে খেতে খেতে কিন্তু আমাদের প্রায় এশার টাইম হয়ে গিয়েছিল। আর এই যে বললাম যে ওরা নতুন এসে উঠেছে, এখনও অনেক কাজ বাকি। টুকটুক করে সব কাজ একে একে করে নিচ্ছে। আমরা আগেই খেয়ে নিয়েছি আর রাজু আর কাকা এখন খেয়ে নিচ্ছে। আমরা চা পান করতেছি আর আনফা এদিকে টিভিতে এই যে কার্টুন দেখতেছে। ওদের ড্রয়িং রুমটা মোটামুটি গুছানো হয়েছে, তবে আরও অনেক কিছুই কাজ বাকি আছে। আমি সিলেট থেকে সাতকরা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে ছোটনকে আচার বানিয়ে দিয়ে গেলাম, কারণ ওরা এর আগে কখনো এভাবে সাতকরা দিয়ে আচার বানায়নি। যদিও আমি বললেও বুঝতে পারতো, তারপর আমি যেহেতু 3 দিন ছিলাম এই জন্য আমি ওকে বানিয়ে দিয়ে এসেছি। আর এই যে এগুলো হচ্ছে আব্বার স্মৃতি, আমার কাছে তো আমি এবার নিয়ে আসছি। আর এই 3টা ছোটনের কাছে আছে। ছোটনের সুন্দর সুন্দর 2টো ব্যালকনি আছে। এই ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের গাছের পাতা ধরা যায়, খুব ভালো লাগলো আমার কাছে। যদিও পাতাটা অনেক ময়লা, তারপরেও ধরলাম। ওদের আবাসিকটা বেশ সুন্দর, নিচে হাঁটারও জায়গা আছে। আর এটা আরেকটা ব্যালকনি। ছোটনের মাশাল্লাহ অনেকগুলো অ্যালোভেরা হয়েছে। এই ব্যালকনিতে এসে দেখলাম যে প্রত্যেকটা বাড়িতে কম বেশি গাছ আছে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ এখন খুবই সচেতন। পরিবেশের বেঁচে থাকার জন্য মানুষের যে গাছের প্রয়োজন এটা মানুষ বুঝতে পেরেছে, এই জন্য সবাই কম বেশি গাছ লাগানোর চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা উদ্যোগ। বিকালে বাচ্চারা নিচে সাইকেল চালাচ্ছে আর আনফা আমার সঙ্গে গল্প করতেছে যে ওর স্কুল খুলে যাবে, ও বই খাতা কিনেছে, ওর স্কুল ড্রেস তৈরি করেছে, ওর খুব মজা হবে। ও স্কুলে যা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ এই প্রথম ও লাইফে স্কুলে যাচ্ছে। আমাদের সময় আমরাও এরকম ছিলাম, যখন প্রথম প্রথম স্কুলে গিয়েছিলাম কিংবা ভর্তি হয়েছিলাম।
রাত্রে যে আচার বানিয়েছিলাম ওটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তাই এখন আমি ওটা জারে ভরে রেখে দিলাম। ছোটন সন্ধ্যায় সালাদ, ছোলা, পেঁয়াজু করেছিল আর রাজু সমোচা কিনে নিয়ে এসেছিল। ওটা দিয়ে এখন আমরা নাস্তা করে নিচ্ছি। এই ছোলাটা এখন কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। তারপর আনফা এই যে ওর প্রিয় চকলেট খেয়ে নিচ্ছে, আর আমরা যার যার পছন্দ মতো আইসক্রিম খাচ্ছি। আমি নিয়েছিলাম চকবার, ছোটন সিঙ্গেল সানডে এবং সাফা নিয়েছিল ব্ল্যাক ফরেস্ট। তবে সাফা যেহেতু অসুস্থ ছিল এই জন্য খেতে পাইনি, ও রেখে দিয়েছিল। এটা তার পরের দিন মাগরিবের সময়, আমাদের ফ্লাইট ছিল 7:30টার সময়। আমরা 5:30টার দিকেই বাসার থেকে বের হয়েছিলাম। যেখানে 30 মিনিট লাগে বিমানবন্দরে পৌঁছাইতে, সেখানে আমাদের যানজটের জন্য 1.5 ঘন্টা সময় লেগেছিল। এবার তোমরা ভালোবাসি ফ্লেশ ফ্রাই খাইতে ভালোবাসি। আচ্ছা তাহলে এদিক চলে আসো, আসতেছি দাঁড়াও। আমরা আসার সময় আনফা আমাদের সাথে আসতে চেয়েছিল, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই ওকে রাজু বলেছিল যে তুমি যদি এখন ওদের সঙ্গে যাও তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবে না, তুমি থাকো, তোমাকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবো। এই জন্য রাজু ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, সেটাই আমাদের কাছে ভিডিও করে পাঠিয়েছিল। দীর্ঘ 16 দিনের যাত্রা শেষ করে আজ আমার নিরে পৌঁছাচ্ছি। 30 বছর বিবাহিত জীবনে এই প্রথম একটানা 16 দিন বেড়ালাম। আপনারা যারা এখনও আমার সাথে আছেন, শুরুতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ এই মুহূর্তে একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যান। আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবশেষে আপনাদের সবাই সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।